মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধের আড়ালে লুকিয়ে থাকা একের পর এক গোপন তথ্য এখন সামনে আসতে শুরু করেছে। আর সেই তথ্যের একটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে ইরানকে ঘিরে ইসরায়েলের অভিযান শুধু আকাশপথে সীমাবদ্ধ ছিল না, বরং প্রতিবেশী দেশের মাটি ব্যবহার করেও পরিচালিত হয়েছে অত্যন্ত গোপন সামরিক ও গোয়েন্দা অপারেশন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইসরায়েল। আর সেই নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি ছিল আজারবাইজান। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সীমান্তের কাছাকাছি আজারবাইজানের দক্ষিণাঞ্চলে বিশেষ বাহিনী, গোয়েন্দা ইউনিট, ড্রোন অপারেটর এবং মোসাদের সদস্যদের মোতায়েন করা হয়েছিল। এমনকি কিছু ইউনিট ইরানের তারবিজ শহর থেকে মাত্র কয়েক ডজন কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল বলেও ধারণা করা হয়েছে। প্রথম দিকে এসব ইউনিটকে উদ্ধারকারী বাহিনী হিসেবে প্রস্তুত রাখা হলেও পরে তাদের ভূমিকা আরও বড় হয়ে ওঠে। উত্তর ইরানের সামরিক তৎপরতা পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য অভিযানের জন্য গোয়েন্দা সহায়তা দেওয়ার কাজও তারা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু আজারবাইজান নয়, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং সোমালিল্যান্ড থেকেও ইরানের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে। সবচেয়ে আলোড়ন তৈরি করেছে আরেকটি অভিযোগ। প্রতিবেদনের একটি সূত্রের দাবি, আজারবাইজান থেকে পরিচালিত একটি অভিযানের সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার হত্যাকাণ্ডের সম্পর্ক থাকতে পারে। যদিও এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি, তবুও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে আজারবাইজান থেকে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করা হয়েছে এমন দাবি ভিত্তিহীন। ফলে পুরো বিষয়টি এখনও বিতর্কের মধ্যেই রয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, আধুনিক যুদ্ধ এখন শুধু যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র বা ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে থাকে বহুস্তরীয় গোয়েন্দা নেটওয়ার্ক, সীমান্ত পেরিয়ে পরিচালিত গোপন অভিযান এবং এমন সব কার্যক্রম যার অনেক কিছুই প্রকাশ্যে আসে না। আর যদি এসব তথ্যের অন্তত কিছু অংশ সত্য হয়ে থাকে, তাহলে ইরান ইসরায়েল সংঘাতের আড়ালে আরও বড় এক গুপ্তযুদ্ধ বহুদিন ধরেই চলছিল। এখন প্রশ্ন হলো, সামনে কি আরও নতুন তথ্য ফাঁস হবে? আর সেই তথ্যগুলো কি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলবে? বিশ্ব এখন সেদিকেই নজর রাখছে। উত্তর মেরুর বরফে ঢাকা নিস্তব্ধ দুনিয়ার নিচে এমন কিছু ঘটেছে যা নতুন করে উদ্বিগ্ন করে তুলেছে ন্যাটো জোটকে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন বিশ্বের বেশিরভাগ নজর পূর্ব ইউরোপে, ঠিক তখন আর্কটিকের গভীর সমুদ্র থেকে শক্তির এক নাটকীয় প্রদর্শন করেছে রাশিয়া। আর এই ঘটনাকে অনেকেই দেখছেন ভ্লাদিমির পুতিনের নতুন বার্তা হিসেবে। গত বুধবার বেরেন্স সাগরের জমাট বাঁধা পানি ভেদ করে ছুটে যায় রাশিয়ার অত্যাধুনিক অনিক্স সুপারসনিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যেই এটি প্রায় 200 কিলোমিটার দূরে থাকা একটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। কিন্তু আসল চমক ছিল অন্য জায়গায়। যে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়, সেটি একবারের জন্যেও পানির উপরে ভেসে ওঠেনি। সমুদ্রের গভীরে লুকিয়ে থেকেই পুরো অভিযান সম্পন্ন করেছে রাশিয়ার নতুন প্রজন্মের পরমাণু চালিত সাবমেরিন আর্খানগেলস্ক। সামরিক বিশ্লেষকদের মতে, এই সাবমেরিনের সবচেয়ে বড় শক্তি এর নীরবতা। এত কম শব্দ করে এটি চলতে পারে যে আধুনিক সোনার ব্যবস্থার পক্ষেও একে শনাক্ত করা অত্যন্ত কঠিন। অর্থাৎ শত্রু বুঝে ওঠার আগেই এটি হামলা চালাতে সক্ষম। আর এবারের সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখিয়ে দিয়েছে যে সমুদ্রের গভীরে লুকিয়ে থেকেও রাশিয়া যে কোনো সময় বড় ধরনের আঘাত হানতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইউক্রেন যুদ্ধ চলার মাঝেও রাশিয়া কেন হঠাৎ আর্কটিক অঞ্চলে এত গুরুত্ব দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে মস্কোর বহু পুরনো সামরিক কৌশলের মধ্যে।
রাশিয়া দীর্ঘদিন ধরেই উত্তর মেরুর বরফ ঢাকা জলসীমাকে নিজেদের নিরাপদ দুর্গ হিসেবে ব্যবহার করে আসছে। এখানেই অবস্থান করে দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনগুলো। চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় এই অঞ্চলকে ভেদ করা অত্যন্ত কঠিন। আর এখন সেই নিরাপত্তা বলয়ে যোগ হয়েছে আরখানগেলস্কের মতো আধুনিক সাবমেরিন। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার পর রাশিয়ার উত্তর সীমান্তে পশ্চিমা উপস্থিতি অনেক বেড়েছে। মার্কিন নজরদারি বিমান, সাবমেরিন এবং বিভিন্ন সেন্সর নেটওয়ার্ক দিনরাত এই অঞ্চলে সক্রিয় রয়েছে। ন্যাটো হয়তো মনে করেছিল তারা ধীরে ধীরে রাশিয়াকে কৌশলগতভাবে চাপে ফেলছে, কিন্তু বেরেন্স সাগরের এই মহড়া যেন সেই ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। শুধু তাই নয়, আর্কটিক এখন আর কেবল বরফের অঞ্চল নয়, জলবায়ু পরিবর্তনের কারণে নতুন সমুদ্রপথ উন্মুক্ত হচ্ছে। সামনে আসছে বিপুল খনিজ ও জ্বালানি সম্পদের সম্ভাবনা। ফলে এই অঞ্চলকে ঘিরে শুরু হয়েছে নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা। আর রাশিয়া স্পষ্ট করেই জানিয়ে দিচ্ছে এই লড়াইয়ে তারা 1 ইঞ্চিও ছাড় দিতে প্রস্তুত নয়। তাই বেরেন্স সাগরের এই শ্যাডো স্ট্রাইককে অনেকেই শুধু একটি সামরিক মহড়া হিসেবে দেখছেন না, এটি ছিল শক্তি প্রদর্শন, সতর্কবার্তা এবং ভবিষ্যতের যুদ্ধের এক ঝলক। কারণ আগামী দিনের সংঘাত হয়তো শুধু স্থলভাগে নয়, বরং আর্কটিকের বরফ শীতল অন্ধকার পানির নিচেও নির্ধারিত হবে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, পুতিন কি শুধু বার্তা দিলেন, নাকি ভবিষ্যতের আরও বড় কোনো পরিকল্পনার ইঙ্গিতও দিয়ে রাখলেন? ইরান যুক্তরাষ্ট্র যখনই শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছায়, ঠিক তখনই কোথা থেকে যেন হাজির হয় নতুন সংকট। আর এবার সেই সংকটের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন উঠছে, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা কি সত্যি ইসরায়েলের প্রধানমন্ত্রী? সম্প্রতি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে এমনই এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ পরবর্তী সমঝোতা নিয়ে আলোচনা এগোচ্ছিল। হরমুজ প্রণালী, আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক অগ্রগতি খবরও সামনে আসছিল। এমন সময় হঠাৎ করে লেবানন ইস্যু নতুন করে উত্তেজনা ছড়ায়। ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে নতুন সামরিক অভিযানের হুমকি দেওয়া হয়। আর এর পরপরই কঠোর অবস্থান নেয় ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দেয়, লেবাননে হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনা এগোবে না। এক পর্যায়ে আলোচনায় স্থগিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কা খায় ট্রাম্প প্রশাসন। কারণ কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ইরানের সঙ্গে একটি বড় সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু মাঠের বাস্তবতা মুহূর্তেই বদলে যায়। কূটনীতির টেবিলে যে অগ্রগতি হচ্ছিল তা আবারও অনিশ্চয়তার মুখে পড়ে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় খবরও প্রকাশ্যে আসে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপে ওয়াশিংটনও অস্বস্তিতে পড়েছে। কারণ মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত মানেই জ্বালানি বাজারে অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং নতুন রাজনৈতিক ঝুঁকি। কিন্তু প্রশ্ন হলো, নেতানিয়াহু কেন এমন করছেন? বিশ্লেষকদের একাংশ মনে করছেন এর পেছনে রয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। দীর্ঘদিনের যুদ্ধ, নিরাপত্তা সংকট এবং রাজনৈতিক চাপের মধ্যে নিজের অবস্থান ধরে রাখাই এখন নেতানিয়াহুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফলে আঞ্চলিক উত্তেজনা কমে গেলে তার রাজনৈতিক অবস্থানও আরো দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে ট্রাম্পের হিসাব সম্পূর্ণ ভিন্ন। তিনি দ্রুত একটি সমঝোতা চান, কারণ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরলে আন্তর্জাতিক বাজারে চাপ কমবে, জ্বালানির দাম নিয়ন্ত্রণে থাকবে এবং বৈশ্বিক অর্থনীতিও কিছুটা স্বস্তি পাবে। তবে শেষ পর্যন্ত সবকিছু আটকে আছে একটি বড় প্রশ্নে, ইরান কি তাদের অবস্থান থেকে সরে আসবে, নাকি লেবানন ইস্যু ঘিরে নতুন করে উত্তেজনা বাড়বে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রাম্প কি সত্যি তেহরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি করতে পারবেন, নাকি আঞ্চলিক রাজনীতির জটিল হিসাব আবারও সেই পথ বন্ধ করে দেবে? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে সেই উত্তরের ওপর।
ইরানের হাতে কি লুকিয়ে আছে এমন কিছু জানিয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে আমেরিকা আর ইসরায়েলের। বছরের পর বছর বিমান হামলা, শত শত কোটি ডলারের সামরিক অভিযান, অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা, কিন্তু তারপরও একটি জিনিসের নাগাল পায়নি ওয়াশিংটন। সেটি হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ, যে ইউরেনিয়াম নিয়ে এখন বিশ্বজুড়ে নতুন আতঙ্ক। কারণ অনেক বিশ্লেষকের মতে এই মজুদ থেকেই তৈরি করা সম্ভব একাধিক পারমাণবিক অস্ত্র। আর সেই কারণেই শুরু হয়েছে এক নতুন ভূরাজনৈতিক লড়াই। প্রশ্ন হলো, ইরান আসলে কোথায় লুকিয়ে রেখেছে সেই ইউরেনিয়াম, আর কেন সেটি উদ্ধার করতে গিয়েও পিছিয়ে এসেছে যুক্তরাষ্ট্র? বিষয়টি শুরু হয় একাধিক সামরিক অভিযানের পর। বছরের পর বছর ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বারবার দাবি করেছে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে চায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। হামলার পরও ইউরেনিয়ামের বড় অংশ অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু সূত্র বলছে ওই ইউরেনিয়ামের একটি অংশ এমন গভীরে লুকিয়ে রাখা হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমাও পৌঁছাতে পারবে না। আর এখানেই শুরু হয়েছে আমেরিকার বড় দুশ্চিন্তা। কারণ সামরিক হামলায় ব্যর্থ হওয়ার পর এক পর্যায়ে স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনাও করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সরাসরি অভিযান চালিয়ে ইউরেনিয়াম উদ্ধার করা, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি, কারণ ঝুঁকি ছিল অত্যন্ত ভয়াবহ। বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন, যদি কোনোভাবে এই তেজস্ক্রিয় পদার্থ ক্ষতিগ্রস্ত হয় অথবা বাতাসের সংস্পর্শে ছড়িয়ে পড়ে, তাহলে পুরো এলাকায় মারাত্মক বিপর্যয় তৈরি হতে পারে। ফলে সামরিক বিকল্প থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে ওয়াশিংটন। এখন তাদের প্রধান ভরসা কূটনীতি। বিভিন্ন প্রস্তাব এবং চাপের মাধ্যমে ইরানকে রাজি করানোর চেষ্টা চলছে, কিন্তু তেহরান এখনও অনড়। আর সেই কারণেই রহস্য আরও গভীর হচ্ছে। ধারণা করা হচ্ছে ইস্পাহানের কাছে অবস্থিত একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সে মজুদ রয়েছে ইউরেনিয়ামের বড় অংশ, যে স্থাপনাটি একটি পাহাড়ের নিচে নির্মিত, এতটাই গভীরে যে বাংকার বাস্টার বোমাও সেখানে পুরোপুরি কার্যকর নাও হতে পারে। গত কয়েক বছরে এই এলাকায় একাধিক হামলা হয়েছে। সুড়ঙ্গের প্রবেশপথ ধ্বংস করা হয়েছে, কিছু জায়গা মাটি চাপা দেওয়া হয়েছে, তবুও রহস্যের সমাধান হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো নাতাঞ্জ, ইরানের অন্যতম বড় সমৃদ্ধ কেন্দ্র। সেখানেও হয়েছে ব্যাপক হামলা, কিন্তু হামলার পর ইউরেনিয়ামের কি হয়েছে সেই প্রশ্নের উত্তর আজও অজানা। তারপর আসে ফোর্দো, যেটিকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি মনে করা হয়। সেখানে হামলার পরও ইরান নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কিছু এলাকায় নতুন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যৎ হামলা আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা অন্য জায়গায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান হয়তো পরিচিত স্থাপনাগুলোর বাইরেও গোপন স্থানে ইউরেনিয়াম সরিয়ে রেখেছে, যে স্থানগুলোর অস্তিত্বই হয়তো বাইরের বিশ্বের জানা নেই। আর যদি সেটাই সত্যি হয়, তাহলে পরিস্থিতি আমূল বদলে যেতে পারে। কারণ তখন শুধু বোমা বা সামরিক শক্তি দিয়ে এই সংকটের সমাধান সম্ভব হবে না। তেহরানের সহযোগিতা ছাড়া কিছুই করা যাবে না। এখন প্রশ্ন একটাই, ইরানের ইউরেনিয়াম কি সত্যি আমেরিকার নাগালের বাইরে, নাকি চলছে এমন কোনো গোপন খেলা যার পুরো চিত্র এখনও বিশ্ব দেখতে পায়নি? কারণ যতদিন এই রহস্যের সমাধান না হচ্ছে, ততদিন মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলে থাকবে নতুন এক পারমাণবিক সংকটের ছায়া। মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের আগুন জ্বলতে যাচ্ছে, নাকি ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর কূটনৈতিক বৈঠকের দিকে এগোচ্ছে বিশ্ব? কারণ যে মানুষটি একসময় ইরানকে কঠোর হুমকি দিয়েছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্পই এখন হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দিকে।
আর এই ঘোষণাতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমন একটি মন্তব্য করেন যা অনেককেই অবাক করে দিয়েছে। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে মোস্তফা খামেনির সঙ্গে বৈঠক করতে তিনি প্রস্তুত। শুধু তাই নয়, এমন একটি বৈঠককে তিনি নিজের জন্য সম্মানের বিষয় বলেও উল্লেখ করেছেন। কিন্তু এখানেই শুরু হয় আসল নাটক, কারণ ট্রাম্পের কূটনৈতিক হাসির আড়ালে লুকিয়ে ছিল কঠোর বার্তা। একই বক্তব্যে তিনি ইরানকে সতর্ক করে দেন, শান্তি আলোচনা চলছে ঠিকই, কিন্তু যুদ্ধের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যদি কোনো ইরানি হামলায় একজন আমেরিকান সেনাও নিহত হয়, তাহলে মুহূর্তেই শেষ হয়ে যাবে সব আলোচনা, ভেঙে পড়বে যুদ্ধবিরতির আশা, আর মধ্যপ্রাচ্য আবার ডুবে যাবে সংঘাতের আগুনে। এই হুমকির পেছনেও রয়েছে এক রক্তাক্ত ইতিহাস, যে ইতিহাস এখনও ভুলতে পারেনি তেহরান। ট্রাম্প নিজেই সেই প্রসঙ্গ সামনে আনেন। তিনি স্বীকার করেন, অতীতের মার্কিন সামরিক অভিযানে মোস্তফা খামেনির পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছিলেন, ফলে আমেরিকার প্রতি তার ক্ষোভ থাকাটা স্বাভাবিক। ট্রাম্প মজার ছলেই বলেন, তিনি হয়তো খামেনির সবচেয়ে প্রিয় ব্যক্তিদের তালিকায় নেই, তবুও একজন নেতা হিসেবে আলোচনার টেবিলে বসতে তিনি প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি সেই টেবিলে বসবে? কারণ দুই দেশের বিরোধ এখনও গভীর, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে। ওয়াশিংটন চাইছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নিক, কিন্তু তেহরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের যুক্তি, এটি করলে দেশ নিরাপত্তাহীন হয়ে পড়বে, তাই কোনো অবস্থাতেই ইউরেনিয়াম বাইরে পাঠানো হবে না। অন্যদিকে ট্রাম্পের দাবি, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন আমেরিকার কড়া নজরদারিতে রয়েছে। স্যাটেলাইট থেকে প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালী, বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান পথ, যেখানে সামান্য উত্তেজনাও পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এই পথ কোনোভাবেই বন্ধ করা যাবে না। তার দাবি, মার্কিন নৌবাহিনীর বিশেষ জাহাজগুলো ইতোমধ্যে এলাকায় সক্রিয় হয়েছে। অর্থাৎ একদিকে চলছে শান্তির আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতিও থেমে নেই। এমন দ্বিমুখী অবস্থানই এখন সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। ট্রাম্প কি সত্যি শান্তি চান, নাকি এটি নতুন কোনো কৌশল? বিশ্লেষকদের একাংশ বলছেন, দীর্ঘ যুদ্ধ আমেরিকার অর্থনীতির জন্য বড় ঝুঁকি। তেলের দাম বেড়ে গেলে রাজনৈতিক চাপও বাড়বে, তাই সংঘাতের বদলে আলোচনার পথ খোলা রাখতে চাইছেন ট্রাম্প। তবে বাস্তবতা হলো, ইরান এবং আমেরিকার মধ্যে অবিশ্বাসের দেয়াল এখনও অটুট, আর সেই দেয়াল ভাঙা মোটেও সহজ হবে না। এখন পুরো বিশ্বের নজর তেহরান ও ওয়াশিংটনের দিকে, কারণ আগামী কয়েক সপ্তাহেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন পথে যাবে। টেবিলে বসবেন ট্রাম্প ও মোস্তফা খামেনি, নাকি আবারও শুরু হবে নতুন সংঘাত? সেই উত্তরই এখন খুঁজছে পুরো বিশ্ব।